হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনবে বেসিক্যালি 3টে ঘটনা, বাট একটা ঘটনা আমার নিজের বলা আর 2টো ঘটনা অন্যের পাঠানো। বহুদিন পর আমি একটা নিজের শোনা একটা ঘটনা, অবশ্যই শোনা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটাও হয়তো তোমাদের প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়াবে। আজকের 2টো ঘটনাই একদম অন্যরকম আছে, 2টো ঘটনাই তোমাদের অন্য একটা জগতে নিয়ে যাবে। তাই জন্যই বলছি সিট বেল্ট বেঁধে নাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা পাসপোর্ট করোনি তারা পাসপোর্ট করে নাও। কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে। তো চুপটি করে বেঁধে নাও। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আশা করি তুমি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমার আশীর্বাদে। আমি অরিন্দম পাল, বেহালায় থাকি। আজকে আমি তোমাকে বেহালা থেকে একটা ঘটনা পাঠাচ্ছি। আশা করি তোমার ঘটনাটি খুব ভালো লাগবে। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। প্রসঙ্গত বলে রাখি, ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে মোটামুটি বছর 5 আগে, যখন লকডাউন ফেজ চালু হয়নি। হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, বাট না বললে বুঝতে না, তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন কলকাতার বাইরে একটা বেসরকারি সংস্থাতে কাজ করতাম। আমার পোস্টিং ছিল তখন উড়িষ্যার কোনো একটা জায়গায়। বিশেষ কিছু কারণের জন্য আমি জায়গাটার নাম মেনশন করলাম না, কিন্তু আমি ঘটনার সুবিধার্থে জায়গাটার একটা নাম দিয়ে দিলাম। কিন্তু নামটা অবশ্যই আমার নিজের মন থেকে বার করা। যদি এর সাথে সত্যিই কোনো জায়গার মিল বেরিয়ে যায় তবে সেটা সম্পূর্ণ আমার অনিচ্ছাকৃত, তার জন্য আমায় ক্ষমা করে দেবেন। আমি জায়গাটার নাম দিলাম নিশিগড়। তো আমি যখন নিশিগড়ে যাওয়ার অফারটা পাই তখন আমি রিজেক্ট করে দিই, কিন্তু পরে ভেবে দেখলাম অনেক মোটা মাইনের চাকরি ফালতু ছাড়ব না। সেই কারণে আমি যেতে রাজি হয়ে যাই। যথারীতি আমি সঠিক দিনে বাড়ি থেকে বেরিয়ে পড়ি সেখানে কাজের উদ্দেশ্যে। যথারীতি আমি সেখানে গিয়ে কাজ করতেও শুরু করি। আমার ডিউটি ছিল সকাল 9টা থেকে রাত 7টা অবধি, অর্থাৎ সন্ধে 7টা অবধি। আমাকে যেখানে রুম ভাড়া দেওয়া হয়েছিল সেখান থেকে আমার ডিউটির জায়গা মোটামুটি 7 কিলোমিটার দূরে। সেখানে অবশ্য আমি ট্রেনেই যাতায়াত করতাম। যেদিন আমার সাথে এই ঘটনাটি ঘটে সেদিন আমার অফিস থেকে বের হতে মোটামুটি রাত 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। আমি কোনোরকম দৌড়ে স্টেশনে পৌঁছে অপেক্ষা করতে থাকি শেষ ট্রেনের। ওখানে ট্রেন মোটামুটি রাত 12টা 15-তে পাওয়া যায়। আমি সময় মতো পৌঁছে যাওয়াতে সেখানে গিয়ে আমি এই শেষ ট্রেনটাও পেয়ে যাই। 4টা স্টেশন পরে আমার স্টপেজ। সময় মতো আমি ট্রেন থেকে নেমেও যাই, কিন্তু ট্রেন থেকে নেমে আমি পড়ি বিপাকে। কারণ যেহেতু গ্রাম্য এরিয়া, তাই সেখানে রাত 10টার পর কোনো যানবাহন পাওয়া অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি দেখে এদিক ওদিক তাকাই, কিন্তু কোথাও কোনো যানবাহনের চিহ্ন মাত্র পাই না। আমি যেই মুহূর্তে হাঁটার জন্য তোড়জোড় করব সেই সময় আমি দেখতে পাই একজন টোটোওয়ালা আমার দিকে আসছে। আমার মনে হলো যেন আমার ধরে প্রাণ ফিরে এলো। আমি ওনাকে আমার অ্যাড্রেস দিয়ে বললাম যে আপনি এই জায়গায় যাবেন। তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ যাব, কিন্তু আমার ভাড়াটা একটু বেশি লাগবে, কারণ এতটা রাত্রি হয়ে গেছে, আপনাকে 4 জনের ভাড়া কনসিডার করতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই, কারণ এই অচেনা জায়গায় এইভাবে হেঁটে হেঁটে যাওয়ার থেকে 4 ডবল ভাড়া দিয়ে যাওয়াটা অনেক ভালো। অন্ততপক্ষে কোনোরকম বিপদে তো পড়তে হবে না। আমি রাজি হয়ে গেলাম। এরপর আমি টোটোতে উঠে বসলাম। আমি আর টোটোওয়ালা একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমি উঠতেই টোটোওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, দাদা এত রাতে আপনি কোথায় যাচ্ছিলেন? এত রাতে তো এখানে সচরাচর কোনো যানবাহন পাওয়া যায় না। আমি না হয় বাড়ির দিকে যাচ্ছিলাম তাই আপনাকে পেয়ে গেলাম, কিন্তু এত রাতে আপনি এখানে কি ব্যাপার? এই প্রশ্নের আমি উত্তর দিলাম, আসলে আর বলবেন না,
অফিসে আজকে কাজ থেকে ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল। আদৌ অফিসে অনেক কাজ ছিল তো। যাই হোক বাবা, আপনাকে পেয়েছি, এটাই অনেক। আপনি 4 ডবল ভাড়া নিচ্ছেন, কোনো সমস্যা নেই, সঠিকভাবে আমাকে বাড়িতে পৌঁছে দিন। এই কথার উত্তরে টোটোওয়ালা বলেন, আরে দাদা, আপনি চিন্তা করবেন না, একবার যখন টোটোতে উঠে পড়েছেন আর কোনো চিন্তা নেই, আমি ঠিক আপনাকে পৌঁছে দেব। এইরকম নানান রকম গল্প আমরা করছিলাম। এরকমই গল্প করতে করতে সে তার বাড়ির লোকের কথা বলছিল, আমিও আমার অফিসের কাজের বিষয়ে বলছিলাম। এইসব নিয়ে কথা হতে হতে হঠাৎ করে টোটোওয়ালার ফোনটা বেজে উঠল। ও টোটোটা থামালো এবং ফোনে কার সাথে যেন কথা বলতে থাকলো। কথাটা ছিল ঠিক এরকম, কি করে? হ্যাঁ, তোমরা কিছু করতে পারবে না? ইস, আরে আমি তো প্যাসেঞ্জার নিয়ে এসেছি উল্টো দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি বলছি তো। ফোনটা কেটে গেল। আমি বুঝতে পারলাম আমার কপালে দুর্ভোগ আছে, আর হলেও ঠিক তাই। টোটোওয়ালা আমাকে আক্ষেপের সুরে বলল, দাদা ক্ষমা করে দেবেন, আমি আপনাকে নিয়ে আর যেতে পারবো না। তবে আপনাকে আমি যত দূর এনেছি তত দূরের ভাড়াও আপনাকে দিতে হবে না। আপনাকে আমি একটা শর্টকাট রাস্তা বলে দিচ্ছি, আপনি সেই রাস্তা দিয়ে চলে যান, আপনার খুব সুবিধে হবে। এখান থেকে আর মাত্র 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আর আমি যদি এখন আপনার সাথে যাই তবে আমার অনেক সমস্যা হয়ে যাবে দাদা। আমি ওনাকে বললাম, কেন ভাই, কিছু কি সমস্যা হয়েছে? উনি আমাকে বললেন, আসলে আমার দাদার যে ছেলে রয়েছে তার হঠাৎ করে মাথাটা ফেটে গেছে, আর বাড়িতে আমার দাদা নেই, বাড়িতে আমার বৌদি আর আমার স্ত্রী রয়েছে। ওরা দুজনে একা ম্যানেজ করতে পারবে না। আমি যদি গাড়িটা নিয়ে না যাই ততক্ষণে ওরা ওখানেই বসে থাকবে, তারা হসপিটালেও নিয়ে যেতে পারবে না। আর আপনাকে যদি আমি এখন পৌঁছে দিই তবে আমার সম্পূর্ণ উল্টো পথ হবে। একটা ছোট বাচ্চার জন্য এইটুকু কনসিডার করুন দাদা, আপনার হাতে পায়ে ধরছি আমি, প্লিজ প্লিজ দাদা। তারও কিছু করার নেই, একটা বাচ্চার জন্য একটু কনসিডার করতেই হবে, নয়তো কিসেরই বা মানুষ আমি। তাই আমি বাধ্য হয়ে নেমে গেলাম। উনি না বললেও জোরপূর্বক আমি উনাকে টাকাটা ধরিয়ে দিলাম। উনি অবশ্যই একজনের ভাড়ায় নিয়েছিলেন। এরপর উনি আমাকে রাস্তাটা বলে দিলেন। রাস্তাটা ছিল ঠিক এই রকম, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 3 মাথার মোড় ধরে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে একটা ছোট্ট জঙ্গল পড়বে। জঙ্গল বলা ভুল হবে, 2 পাশে 10-12টার মতো সারি সারি দেওয়া বাবলা গাছ, আর মাঝখান দিয়ে মেঠো পথ। সেখান থেকেই খানিকটা দূরে গেলে পড়বে একটা রেল লাইন। রেল লাইন মানে আপার আর ডাউন প্ল্যাটফর্মের জন্য 2টো রেল লাইন করা। সেটা ধরে কিছুক্ষণ হাঁটলে পাকা রাস্তা পড়বে, আর সেখান থেকেই আলো দেখা যাবে। আর সেখানে গেলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আমি রাজি হয়ে যাই, কারণ বেশি দূরেও নয়, আর তাছাড়া আমার কোনো উপায়ও নেই। আর ইনাকে শুধু শুধু হয়রানির মধ্যে ফেলাটাও ঠিক নয়, যেহেতু বাড়িতে একটা ইমার্জেন্সি পড়ে গেছে। আমার হেডফোনটারও চার্জ শেষ হয়ে গিয়েছিল, নয়তো আমি কানে হেডফোন দিয়েই কাটাতাম। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে টোটোওয়ালার কাছ থেকে ফোন নাম্বার নিলাম, কারণ পরে সেই বাচ্চাটার খবর জানবো বলে। তারপর তাকে বিদায় জানিয়ে হাঁটা পথে রওনা দিলাম। বাবলা গাছের ঝোপের মধ্যে প্রবেশ করলাম। রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, যেহেতু আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর কোনো স্ট্রিট লাইটেরও সেখানে ব্যবস্থা নেই। আমার ফোনের ফ্ল্যাশ লাইটটুকু দিয়ে যতটুকু দেখা যায় হেঁটে হেঁটে চললাম। যেহেতু অল্প একটু রাস্তা, তাই জন্য কোনো সমস্যা হলো না রেল লাইনের কাছে পৌঁছনো। এরপর বেশ কিছুক্ষণ চলার পর রেল লাইনের ধারে চলে এলাম। রেল লাইনের ধারে এসে চারিদিক তাকালাম যে কোথাও কোনো ট্রেন আসছে কিনা। পরে নিজের মূর্খামির জন্য নিজেই নিজের মাথায় চটি মারতে ইচ্ছে করলো, কারণ একদম শেষ ট্রেনে তো আমি এসেছি। আমি রেল লাইন ধরে দাঁড়িয়ে দেখলাম আমার থেকে মোটামুটি 3 থেকে 5 মিনিট হাঁটা পথে ছোট্ট টিমটিমে আলো জ্বলছে। আমি বুঝতে পারলাম ওটাই হয়তো পাকা রাস্তার আলো। তো আমি সেই আলো ধরে রেল লাইনের পাশ ধরে আমি হেঁটে আসছিলাম। আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে কতটা সময় লেগেছে আমি জানি না। আমি সামনের দিকে তাকিয়ে দেখি প্রায় কাছাকাছি চলে এসেছি। আরও কিছুক্ষণ হাঁটলাম। হঠাৎ করে আমার মনে হলো যে কে যেন আমার পিছু পিছু আসছে। আমি পিছু চেয়ে তাকাতে যাব, অমনি সাথে সাথে কেউ যেন আমার মাথার মধ্যে একটা বড় ইটের টুকরো ছুঁড়ে মারল।
আমি মাথায় হাত দিলাম, দেখলাম আমার মাথাটা ফেটে গেছে। আমি পেছনে ঘুরতে যাব, আবার কেউ আমার পায়ের কাছে জোরে খামচে ধরল। আমি পা কোনোরকমভাবে নড়াতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে এটা কি ঘটল বা কি ঘটছে। হঠাৎ করে দেখি দূর থেকে একটা ট্রেন আসছে, কিন্তু এটা কি করে সম্ভব, কারণ শেষ ট্রেন তো আগেই চলে গিয়েছে। আমি চেয়েও কোনোভাবেই নিজে সরাতে পারছিলাম না। রেল লাইন থেকে কোনো একটা হাত আমার পাটাকে টেনে ধরে রেখেছিল। যখন ট্রেনটা মোটামুটি আমার সামনে চলে এসেছে, তখনই আমি নিজের চোখ বুজে মনে মনে ভগবানকে ডাকছি আর বলছি যে এটাই বোধহয় আমার শেষ চোখ বন্ধ করা, আর বোধহয় কোনোদিন এই পৃথিবীটাকে আমি দেখতে পাবো না। কিন্তু যখন আমার চোখ খোলে, তখন আমি দেখি যে আমি হাসপাতালের বেডে শুয়ে রয়েছি। আমাকে দেখে একজন আইএমসি ছুটতে ছুটতে আসে এবং ডাক্তারবাবুকে খবর দেয়। ডাক্তারবাবু এসে আমাকে জিজ্ঞেস করেন, তুমি বাবলা গাছের কাঁটার মধ্যে কেন পড়েছ? তোমাকে কি কেউ ফেলে দিয়েছে? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো রেল লাইনের কাছে চলে গিয়েছিলাম। আবার কি করে আমি বাবলা গাছের দিকে ফিরে আসতে পারি? আমি বললাম আমার কিচ্ছু মনে নেই। আমাকে দেখে দু একজন ভদ্রলোক হাসাহাসি করছিল। আমি তাদের কথা শুনলাম যে তারা বলছে, আরে নিশ্চয় নেশা ভাঙ করেছে, চ্যাংড়া ছেলে, এখনকার ছেলেরা নেশা করে নিজের বাড়ির লোককে ভুলে যায়। আমি কোনো কথার উত্তর দেইনি, কারণ এদের সাথে তর্ক করে তো কোনো লাভ নেই। অনেক দিন বাদে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি। এরপর আমার অফিসের একজন কলিগের সাথে ঘটনাটি শেয়ার করি। তিনি আমাকে বলেন, যেদিক দিয়ে তুমি এসেছো ভাইয়া, সেই বাবলা গাছের ওখানেই ছিল কবরস্থান। ওখানে তো ভূতের কোনো অভাব নেই। হয়তো কেউ তোমার পিছু পিছু গিয়েছিল আর তোমাকে মারতেও চেয়েছিল, কিন্তু তোমার আয়ু ছিল বলে তোমাকে মারতে পারেনি। তুমি শুনবে ওখানে আরও কি ঘটনা ঘটেছে? এই বলে উনি থামলেন। আমি সেদিনের পর থেকে আর কোনোদিনই ওই রাস্তা ধরে বাড়িতে আসিনি। আর যদি কোনোদিন আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যেত, তবে আমি কলিগের বাড়িতে সেই রাতটা থেকে যেতাম। এবং বছর দুয়েক পরে আমি সেই চাকরিটা ছেড়ে দিয়ে কলকাতাতে স্থায়ীভাবে বাস করতে শুরু করি, এবং এই জায়গার থেকেও ভালো চাকরি আমি এখন বর্তমানে করছি। আশা করি তোমার ঘটনাটি ভালো লাগবে। যদি ঘটনাটি সিলেক্ট হয় তাহলে নিশ্চয়ই আমাকে জানিও। অনেক ভালোবাসা রইল তোমার জন্য, অনেক অভিনন্দন। তোমার সাথে যদি কোনোদিনও দেখা করার সুযোগ পাই, তবে অবশ্যই তোমার সাথে আমি দেখা করব। ভালো থেকো দাদা। আর আমার ওই অফিস কলিগ যে ঘটনাটা বলেছিল, সেটাও তোমাকে বলছি। আমার এই অফিস কলিগ যখন সেও প্রথমবার সেখানে চাকরি করতে গিয়েছিল, সেও জানতো না যে সেই বাবলা গাছের ওখানে কবরস্থান রয়েছে। তো সে কী করতো, স্টেশনে বাইকটা রেখে দিত আর বাইক নিয়ে বাকিটা পথ যেত। তো সেও একদিন শর্টকাট মারার জন্য সেই পথটা ধরে, আর সেই বাবলা গাছের ওখানে যাওয়ার পর তার সাথে এমন ঘটনা ঘটে যে ঘটনা শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যখন সে বাইকটা নিয়ে সেই বাবলা গাছ বা কবরস্থানের সামনে আসে, তখন সে দেখতে পায় লাল শাড়ি পরিহিত এক মহিলা, কপালে বিশাল বড় একটা টিপ, দাঁতগুলো কেমন যেন বিশ্রী বড় বড়, চোখ দিয়ে মনে হচ্ছে যেন রক্ত ঝরছে, মাথা ভর্তি সিঁদুর। সে সেখানে বাবলা গাছের পাশে দাঁড়িয়ে আছে। সেই দেখে সে এতটাই ভয় পেয়েছে যে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সেখান থেকে একটা ইট তুলে সেই বউটার দিকে ছুঁড়ে মেরেছিল, এবং ছুঁড়ে মারার সাথে সাথে সে বউটা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এখানেই শেষ না। উধাও হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপর সেই কলিগ যতদূর বাইক নিয়ে এসেছে, তার মনে হয়েছে তার বাইকের পেছনে কেউ একটা বসে তার কাঁধে হাত দিয়ে আছে। কিন্তু সে এতটাই সাহসী যে সে আর পেছন ঘুরে তাকায়নি। তার মনে জেদ ছিল, যাই হয়ে যাক না কেন আমি পেছন ঘুরে তাকাবো না। সে বারবার একটাই কথা বলছিল, তুই যেই হ না কেন আমার কিচ্ছু করতে পারবি না। এবং সে একবার আর চোখে তার লুকিং গ্লাসেও দেখেছিল। সে দেখেছিল একটা হাত তার কাঁধে দেওয়া আছে, আর পেছনে কে বসে আছে সে সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু সে তাও পেছন ঘুরে তাকায়নি।
এবং সুস্থভাবে বাড়ি চলে এসেছিল। তারপরেও সে বউটা নাকি তাকে অনেকবার অত্যাচার করেছে, বাট সে এতটাই সাহসী যে তাকে কোনো এফেক্টই করতে পারেনি। তো এই ছিল আমার সেই কলিগের বলা একটা ঘটনা। এরকম আরও অনেক ঘটনা সে বলেছে, সেগুলো অন্য কারোর, সেগুলো আমি তোমাকে কোনো একদিন লিখে পাঠিয়ে দেব। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ইতি, তোমার ভাই। বন্ধুরা, এই ছিল একটা অন্যরকম ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো না লাগলে অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানাও, কিন্তু আশা করছি ঘটনাটা তোমাদের দারুণ লেগেছে। তো তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই তোমরা সেই সব বিষয়ে ভেবো না। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। কেমন টাইপের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে জানাও। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। পরের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন অভিকবাবু। অভিকবাবু লিখেছেন, বাসে করে বরযাত্রীর নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে কবরের পাশ দিয়ে বাসটা আসার সময় যা ঘটেছে সেই নিয়েই আজকের ঘটনা। আনুমানিক 10 বছর আগে আমার এক আত্মীয়র বিয়ের বরযাত্রীর নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার সময় তাদের ভাড়া করা বাসে উঠে বসলাম। তখন রাত্রি প্রায় 12:30 বাজে। সেই সময় বাসটা ফাঁকা ফাঁকা পাওয়ায় হু হু করে ছুটে চলতে লাগলো। একের পর এক মাঠ পেরিয়ে পুকুর পাড়ের পাকা রাস্তা দিয়ে বাস এগিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। রাত্রি এত গভীর হওয়ার জন্য বাসের মধ্যে আমি ছাড়া আর বরযাত্রীর কোনো লোকই বোধহয় জেগেছিল না। কিছুক্ষণ পর পর বাসের মধ্যে ঘন ঘন নাসিকার গর্জনের আওয়াজ এবং একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল। ঠিক সেই সময় একজন বৃদ্ধ লোক গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় তার পাশের ঘুমন্ত ব্যক্তির কাঁধের ওপর মাথা রেখে ঘুমোচ্ছিল। এমন সময় সে বৃদ্ধ ব্যক্তির মুখের থেকে লালা বেরিয়ে পাশের ঘুমন্ত ব্যক্তির কাঁধের মধ্যে মাখামাখি হয়ে গেল। আর ঠিক সেই সময় নয়নজলির ওপরের ছোট্ট কালভার্টটা পার হচ্ছিল সেই বরযাত্রীর বাসটা। এমন সময় সজোরে ব্রেক কষল বাস চালক, কারণ সামনে দিয়ে একটা বিভৎস দেখতে মহিষ রাস্তা পার হচ্ছিল। সে সময় আচমকা ঝাঁকুনি খেয়ে ঘুম ভেঙে সকলে চমকে উঠে বলে, ওরে বাবা রে, এ কি হলো রে, এইভাবে কেউ বাস দাঁড় করায়? তখন সামনে বসে থাকা বাস চালক ও তার সহকারীরা বলল, একটা মহিষের মতো কি যেন রাস্তা পার করছে, সেই কারণেই আমরা বাসটাকে দাঁড় করিয়েছি। বাস একটু এগিয়ে যেতেই বাস চালক বাসটা থামিয়ে সকলকে চিৎকার করে বলে, আপনারা বাসের সমস্ত জানলা বন্ধ করে রাখুন। তখন বাস চালকের কথা মতো সকল বরযাত্রীরা বাসের জানলা বন্ধ করে দেয় এবং সকল বরযাত্রীরা বাস চালকের সহকারীকে জিজ্ঞাসা করল, কেন আপনারা জানলাটা বন্ধ করতে বললেন কেন? তখন বাস থামিয়ে বাস চালক বলে, সামনে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানটা নাকি বিশেষ সুবিধাজনক নয়। লোকের মুখে শোনা সেখানে নাকি ভূতের উপদ্রব আছে। তখন অনেকেই ব্যঙ্গর সুরে বলে উঠল, তাই নাকি, দেখি তো কেমন ভূতের উপদ্রব আছে সেখানে। তখন বাস চালকের সহকারী বলে, আপনারা যা খুশি করুন, কিন্তু ভুলেও বাসের জানলাটা খুলবেন না। তখন কয়েকজন বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানলার ভেতর দিয়ে দেখব। এই কথাটা বলা শেষও করতে পারেনি। খুবই উৎসাহিত বরযাত্রীর দল। সেই মুহূর্তে বাস চালক প্রচণ্ড দ্রুত গতিতে কবরস্থানের পাশের রাস্তা দিয়ে বাস নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় কয়েকজন মহিলা বরযাত্রী বাসের জানালা দিয়ে কবরস্থানের সামনে আসতেই জিভ ভেঙে চলে যায় এবং বরযাত্রীর কয়েকজন সেই দৃশ্য দেখে মজা নেয়। এই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই
ওই মহিলা ও পুরুষ বরযাত্রীদের সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে। যেমন বাড়িতে ধূপধাপ শব্দ শোনা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটত। রাতে একা একা ঘরে থাকতে ভয় করা, বিশ্রী ছায়া দেখতে পাওয়া, কেউ যেন তাদের অনুসরণ করছে এমন সর্বক্ষণ মনে হতো। এরকম দিনের পর দিন বেড়েই চলেছে উপদ্রবটা। এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে আসছে, ওরা সকলে ঠিক করে, সকলে একত্রে বসে আলোচনা করবে এই অবস্থা থেকে কিভাবে ওরা মুক্তি পেতে পারে। তখন ওদের মধ্যে সনাতন বলে পাগলা গোছের একজন ব্যক্তি বলে উঠল, গিরিশতলা শ্মশানে পাগলা বাবা বলে একজন পিশাচের সাধক আছে। তার মাথাটা কিঞ্চিত খারাপ, তার কাছে গেলেই এর কোনো না কোনো সুরাহা হয়ে যাবে। ওই খ্যাপা বাবা যা বলে তাই নাকি হয়ে যায়। ওই খ্যাপা বাবা কর্ণ পিশাচিনীর সাধক। পিশাচ নাকি তার কানে কানে অনর্গল বিড়বিড় করে কথা বলে যায়। কেউ তার কাছে এলে সেই ব্যক্তির কোথা থেকে এসেছে, তার কি সমস্যা, কি সমাধানের জন্য এসেছে, সেই ব্যক্তির সম্পর্কে সমস্ত কথা বলে দেয়। তখন এই কথা শুনে সকলে বলতে থাকে, এ আবার হয় নাকি, আবার পাগলের পাগলামো শুরু হলো। তখন একজন ব্যক্তি বলে উঠল, না রে, এরকম হয়। সনাতন তো সবসময় পাগলামো করে না। ও তোর বউকে খুব ভালোবাসে, সেই বউই ওর সাথে খারাপ ব্যবহার করে। সেই শোকেও একটু পাগলেটে হয়ে গেছে। আসলে ওর মনটা খুবই ভালো। তখন একজন ফিক ফিক করে হেসে বলে, পাগলের আবার মন ভালো, ছাড় তোর কথা। অবশেষে সবাই ঠিক করল শিরিষতলার শ্মশানের পাগলা বাবার কাছে সকলে যাবে। যথারীতি নির্ধারিত দিনে শিরিষতলা শ্মশানে গিয়ে খ্যাপা বাবার সামনে গিয়ে বসতেই কিছুক্ষণ নিজের মনে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর বলল, বাস চালক ও তার সাহচারী, তোদের বারণ করা সত্ত্বেও বাসের জানলার মধ্যে দিয়ে খ্রিস্টানদের কবরের পাশের রাস্তায় পেরোনোর সময় জিভ ভেঙিয়েছিলিস কেন? তোরা যেই কবরটাকে জিভ ভাঙিয়েছিলিস সেটা চার্লস সাহেবের কবর ছিল। সে বেছে বেছে ওনার কবরের সামনেই জিভ ভেঙালি। তাই সে সেটা দেখে রেগে গিয়ে সেই মুহূর্তে কবর ছেড়ে তোদের বাসের পিছু নিয়ে তোদের ঠিকানা জেনে নিয়ে তোদেরকে অতিষ্ঠ করে মারছে। তখন সকলে একসাথে বলে, তাহলে বাবা এর থেকে বাঁচার উপায় কি? তখন খ্যাপা বাবা বলে, তোরা সকলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অমাবস্যার দিন সকালে যাবি চার্লস সাহেবের কবরে। আর একটা কথা, যেই মহিলারা যাবি ওরা মাথার চুল বেঁধে রাখবি, কেউ যেন গায়ে কোনো সুগন্ধ মাখবি না। আর তোরা রজনীগন্ধা ফুলের তোড়া ও ধূপকাঠি সঙ্গে করে নিয়ে যাবি। ভুলেও রাত্রে কবরের সামনে যাস না। তোরা ফুলের তোড়া আর ধূপকাঠি জ্বালিয়ে ক্ষমা চাইবি চার্লস সাহেবের কবরের সামনে। একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিবি। যদি দেখিস ক্ষমা চাওয়ার আগেই সেই মোমবাতির শিখাটা কোনো হাওয়া ছাড়াই কেঁপে ওঠে, তাহলে বুঝবি চার্লস সাহেবের আত্মা তোদের ক্ষমা করেছে। যদি দেখিস মোমবাতি নিভে গেছে, তাহলে জানবি তোদের কপালে এখনও অনেক ভোগান্তি আছে। যথারীতি খ্যাপা বাবার কথা মতো সকলে মিলে কাজটা করতে যাই, কিন্তু মোমবাতিটা নিভে যায় এবং সকলে দৌড়ে কবরস্থান ত্যাগ করে। গিরিশতলা শ্মশানের খ্যাপা বাবার কাছে আসে এবং খ্যাপা বাবা সকলের হাতে একটা করে কড়ি দেয় ও বলে, এটা হাতে বেঁধে রাখবি, তবেই তোরা চার্লস সাহেবের হাত থেকে রক্ষা পাবি। ওই কড়িটা হাতে ধারণ করার পরে আর এরকম উৎপাতের শিকার হতে হয়নি বরযাত্রীদের। একজন বরযাত্রী খুবই বদমাশ লোক ছিল। সে কড়িটা হাত থেকে খুলে ফেলে, কিন্তু সে দুপুরবেলায় কিছুতেই বুঝতে পারে না। সে রাত্রে ঘুমানোর সময় দেখে বিভৎস এক সাহেবের ভয়ঙ্কর মূর্তি দেখতে পায়। তার মাথার পাশে দাঁড়িয়ে আছে এবং সেই ব্যক্তিকে গলা টিপতে আসছে এবং ঘর ঘরে গলায় বলছে, আমাকে জিভ ভেঙিয়ে আমাকে অপমান করে আবার আমার হাত থেকে বাঁচার চেষ্টা করছিস? সেই চার্লস সাহেবের আত্মা ওই ব্যক্তির গলা টিপতে এগোয়। ঠিক সেই সময় বালিশের নিচ থেকে খ্যাপা বাবার দেওয়া কড়িটা হাতে তুলে নেয়, আর সেই মুহূর্তে চার্লস সাহেবের আত্মাটা সেখান থেকে চিৎকার করে অদৃশ্য হয়ে যায় এবং আর কোনোদিনও সেই লোকেদেরকে বিরক্ত করতে আসেনি চার্লস সাহেবের আত্মা। তো বন্ধুরা, এই ছিল চার্লস সাহেবের আত্মার একটা ঘটনা। এরকমই একটা ঘটনা আমার মনে পড়ছে, তোমাদেরকে আমি বলছি, যদিও এটা কেউ শোনায়নি। একদিন আমাদের এক পরিচিত লোক কবরস্থানে গিয়েছিল। ওই হয় না যে বাড়ির লোক মারা যাওয়ার পর মনটা খারাপ লাগে এবং কবরস্থানে গিয়ে সেখানে শুয়ে থাকে বা সেখানে গিয়ে বসে থাকে, সেখানে তাকিয়ে থাকে। তো এরকমই তার ভাই মারা গিয়েছিল এবং সেখানে গিয়ে বসেছিল।
কি করেছে, সে মোটামুটি দুপুর 12টা নাগাদ গেছে, গিয়ে ওর ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে লেগে গেছে এবং মানে জাস্ট গোধূলি সন্ধেটা পার করে অন্ধকার হয়েছে, তখন সে বাড়িতে ফিরে এসেছে। ওই যে বাড়িতে ফিরে এসেছে তারপর থেকে তার ব্যবহারে একদম অদ্ভুত অদ্ভুত ব্যাপার, মানে এরকম ব্যবহার সে জীবনেও করেনি আগে। তার বাড়ির লোক দেখছে, তখন রাত্রি 1:30 কি 2টো হবে। তাদের বাড়িটা ছিল, আগে বলে দিই, টিনের বাড়ি। দেখছে সেই ভাইটা টিন থেকে উল্টো হয়ে ঝুলছে, আর তাকে ডাকলে সে শুধু হেসে যাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া, আমার খুব মজা লাগছে, দাঁড়া। মানে একদম বাচ্চাদের মতো বিহেভ করছে। তাকে বাড়ির লোক জোরপূর্বক সেখান থেকে নামিয়েছে, ভেবেছে হয়তো মানে কিছু একটা সামথিং হবে। তারা প্রথম দিন অতটা মানে বুঝতে পারলে অতটা গায়ে লাগায়নি। দ্বিতীয় দিন মোটামুটি সারাদিন ভালোই চললো। দুপুরবেলা একটু অন্যরকম হতো, বাট ওটা নেগলিজেবল, তো মানে অ্যাভয়েড করা যায়। তারপর পরের দিন রাত্রিবেলা হঠাৎ করে দেখছে সে মানে নিজের বুক, হয় না বুক, নিজের নখ দিয়ে নিজের বুকগুলো চিরছে টেনে টেনে, আর সেই রক্তগুলো নিয়ে মুখে মাখছে। মানে এটা অনেকক্ষণ ধরে সেই লোকটা করছিল, বাট তার বাড়ির লোক সেটা মানে দেখেনি, কারণ সে তার ঘরে একা ছিল। তাকে যখন খাওয়ার জন্য রাত্রিবেলা ডাকতে গেছে, তখন দেখছে যে মানে অবিশ্বাস্য একটা কাণ্ড। সে নিজের আঙ্গুল দিয়ে, নিজের নখ দিয়ে নিজের বুক চিরছে আর হাসছে আর নিজের মুখে মাখছে। এই দেখে সে বাড়ির বউ তো মানে একদম চিৎকার করে যাতা অবস্থা, সবাইকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর সবাই এসেছে, তাকে আটকেছে। তারপরে তাকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে, কারণ দিনের বেলা হলে না হয় চেম্বার নিয়ে যেত কোনো ডাক্তারের, রাত্রিবেলা তো ইমার্জেন্সি ছাড়া কোনো উপায় নেই, তো ইমার্জেন্সিতে নিয়ে গেছে। সেখানে তাকে বেঁধে রেখেছিল, বেঁধে রেখে ট্রিটমেন্ট করেছে। যাই হোক, পরের দিন রীতিমতো নর্মাল বিষয়, ছুটি দিয়ে দিয়েছে, বাড়িতে এসেছে। বাড়িতে এসেও তারা সেদিনেও ওঝার কাছে নিয়ে যায়নি, তারা ওগুলো নিয়ে তো ভাবেও নি, আবার ছেড়ে দিয়েছে। কিন্তু পরের দিন রাত্রিবেলা যেটা হয়েছে সেটা একদম মানে একদম অন্যরকম। তখন রাত্রি 1:22 এরকমই আমাকে বলেছিল, 1:22 সামথিং, মানে 1টা থেকে 1:30টার মধ্যে। তাদের বাড়ি থেকে শ্মশানটা মোটামুটি হেঁটে গেলে, মানে শ্মশান কেন বলছি তার কারণ আছে। সবাই তো বলবে যে শ্মশানেতে পোড়ানো হয়, তো তাকে তো পোতা হয়েছিল। আদতে মানে ওটা একটা জায়গা যেখানে শ্মশান এবং কবরস্থান একসাথে, কিন্তু সবাই ওটাকে শ্মশানই বলে। মানে পাশেই চুল্লি, পাশে আবার পোতার জায়গা, মানে সমাধি বা কবর দেওয়ার জায়গা। তো ওরকম বাজে রাত্রি 1:30, হঠাৎ করে দেখছে তাম করে গেটের আওয়াজ। মানে ওদের গাড়ি থেকে বেরোতে গেলে 3টে গেট খুলতে হয়, তো প্রথম গেটটা মোটামুটি খুলেছে, দ্বিতীয় গেটটাও খোলার সময় মানে আওয়াজ করেছে, কিন্তু তৃতীয় গেটটা যখন খুলেছে না, তখন ছিল আর কি মানে লোহার গেট, দ্রাম করে আওয়াজ। তো যাই হোক, এই আওয়াজে বাড়ির সবাই তখন চমকে উঠেছে। সবাই বেরিয়ে দেখছে যে ওই যে ভাইটা, সে রীতিমতো দৌড়। এই দেখে তো ওরে বাবারে মারে বলে সবাই তার পেছন পেছন দৌড়। মানে তার এত স্পিড, তাকে আটকানো যাচ্ছে না। সে চলে গেছে, ডায়ের কোথায় গেছে জানো? সেই কবরস্থানে। সে কবরস্থানে গিয়ে সে কবরটার ওপরে গিয়ে শুয়ে আছে। মানে কি বিভৎস দৃশ্য! আর তার মানে চোখগুলো পুরো সাদা হয়েছিল ওই সময়টা, মানে ভাবতে পারছো? যাই হোক, তাকে সবাই মিলে ধরাধরি করে অনেক ভয়ে ভয়ে ওখান থেকে আনা হয়েছে। তারপরে বিষয়টা বুঝে গেছে যে এরকম চলতে থাকলে তাকে বাঁচানো যাবে না। তাই পরের দিন তাদের বাড়িতে একজন মানে তান্ত্রিক বা ওঝা বা গুণিন যাই বলো না কেন, তাকে আনা হয়েছে। এবং তারপরে সে বলেছে যে সে ওইখানে কবরস্থানে গিয়েছিল, একদিন বসেছিল, এবং সেইখানকারই একটা আত্মা তাকে ভর করেছিল, এবং তার ফলেই একটার পর একটা ঘটনা তাদের সাথে ঘটে চলেছিল। এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম। তোমাদের আশা করছি পুরো ঘটনাটাই তো ভালো লাগবে। আমার এটা জানা ছিল। আমি ছোট ছোট ঘটনা নিজে থেকে শেয়ার করি না, যখন এইরকম টাইপের কোনো ইনসিডেন্ট থাকে তখন তোমাদেরকে আমি একবারে শুনিয়ে দিই। যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে অসম্ভব ভয়ের ছিল ভাই ঘটনা দুটো। সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে রাহুল, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে অনিকেত কুণ্ডু, মৌসুমি, পঙ্কজ রয়, নন্দিনী রয়, সোমা রয়। আরও কমেন্ট করেছে সোমা জানা, বাদশাহ গেমিং, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো বাদশাহ। তারপরে কমেন্ট করেছে সন্ধ্যা মণ্ডল, লিখেছে আমার নাম সংযুক্তা, তুমি একবার নামটা হ্যালো করে বলো।
হ্যালো সংযুক্তা। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস। মিষ্টি পাখি লিখেছে চটপট এসে জায়গা মতো সিট বেল্ট নিয়ে বসে পড়েছি ঘটনা শোনার জন্য, একদম। তারপরে কমেন্ট করেছে সোমা জানা। মৌসুমী চক্রবর্তী। সৌমিলি মণ্ডল লিখেছে হাই দাদা, চলে এলাম গল্প শুনতে। তোমার গল্পগুলো রিয়েলের মতো মনে হয়। আগের দিনের গল্প শুনে খুবই ভয় পেয়েছি। গুড নাইট। রিয়েলের মতন মনে হয় কি গো? তুমি তো নিজেও ঘটনা পাঠিয়েছো, ঘটনা বলো। এক্স্যাক্টলি এটা গল্প নয়, ইনসিডেন্ট। তারপরে কমেন্ট করেছে বন্দনা ঘোষ, আরেফ রাজু, স্বপ্না বাজেল, সন্দীপ সর্দার, রোহিত রয়, বিক্রম পাল, বিশ্বজিৎ দাস, অঙ্কন লিখেছে হ্যালো দাদা, কেমন আছো? আমার ছেলের নাম রাজদীপ, ওকে একবার হাই করে বলে দিও। হ্যালো রাজদীপ। তারপরে কমেন্ট করেছে অঙ্কন ব্লক প্রীতম, লিখেছে হ্যালো করে বলো মাম্পি নামটা। হ্যালো মাম্পি। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, চুমকি ঘোষ, আকশে অধিকারী, শ্রীমন্ত মল্লিক, শান্তনু ব্যানার্জি, আশিস কোলে, লালটু ডলুই, সুদেশনা সিংহ রয়, সঙ্গমিত্র রয়। তারপরে কমেন্ট করেছে প্রীতম বিশ্বাস, মণিদীপা রয়, খুশি, রানা সরকার, কার্তিক মণ্ডল, গীতা গোস্বামী, অমিতা ঠাকুর, শঙ্কর চক্রবর্তী, পারকি দুনিয়া, রোহিত মণ্ডল, জয় সাধু খান, অয়ন ব্যানার্জি, অঞ্জলি মণ্ডল, রিঙ্কু চক্রবর্তী, মামন মণ্ডল লিখেছে হ্যালো অমিত দাদাভাই, এই প্রথমবার বলছি, আমার নামটা একবার হ্যালো করে বলো। মামন। হ্যালো মামন। তারপরে কমেন্ট করেছে স্নেহাস মেকআপ আর্টিস্ট, লিখেছে যারা যারা ঘটনা পাঠাও বা পাঠাবো ভাবছো তারা বারবার বলো ঘটনা বড় হয়ে গেছে। আরে বড় ঘটনা না হলে কি ভালো লাগে? ছোট ঘটনা অতটা জমে না, বড় ঘটনা যত হয় তত জমে। তাই বারবার এই কথাটা বলো না। হ্যাঁ গো, ঠিকই বলেছ, যত বড় ঘটনা হবে তত ভালো জমবে। একদম ঠিকই বলেছে। তোমরা একটু বেশি বেশি বড় বড় ঘটনা পাঠানোর চেষ্টা করো, যাতে আমি আরও ভালো ভালো ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে পারি। যাই হোক, তারপরে কমেন্ট করেছে পূজা রয়, নিতু কুমার, রূপম মণ্ডল, রত্না রয়, লিখেছে নাইস দাদা, খুব ভালো লাগলো। সময় মতো শুনতে পারি না তাই খুব খারাপ লাগে, বাট টাইম পেলেই শুনি তোমার বলা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।